আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম অতীত স্মরণ। আজকে আমরা দেশীয় ইতিহাস চর্চা এই সম্পর্কে আলোচনা করব। তো দেশীয় ইতিহাস চর্চা আলোচনা প্রসঙ্গে আমরা প্রথমে একটু জেনে নেব যে ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ কীভাবে শুরু হয়েছিল। আমরা সবাই জানি যে 1765 খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যায় যখন দেওয়ানি লাভ করে, ঠিক তারপরেই শুরু হয়েছিল কি বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। তো ভারতের রাজনৈতিক ক্ষমতা ও তার শাসনাধিকার লাভ করার পরে স্বাভাবিকভাবে ইংরেজদের কাছে ভারতের মানুষ, সমাজ, ইতিহাস, অর্থনৈতিক সম্পর্কে জ্ঞানার্জন খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। এই প্রয়োজনের তাগিদেই হেস্টিংয়ের আমল থেকে ব্রিটিশরা এদেশে ইতিহাস চর্চা শুরু করেছিল। সেই ইতিহাস চর্চা হিসাবে অন্যতম স্থান পেয়েছিল কি দেশীয় ইতিহাস চর্চা। এই দেশীয় ইতিহাস চর্চা হিসাবে তারা কিভাবে দেশের ইতিহাস রচনা করেছিল। প্রথমত তারা কি করেছিল, দেশীয় ইতিহাস চর্চা হিসাবে হিন্দু চেতনার ইতিহাস রচনা করেছিল। এক নম্বরে হিন্দু চেতনার ইতিহাস। হিন্দু চেতনার ইতিহাস রচনা করেছিল 1857 খ্রিস্টাব্দে। তার পরবর্তীকালে ভারতের মধ্যে ঔপনিবেশিক বিরোধ, জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হতে শুরু করেছিল। তো ক্রমে ক্রমে জাতীয়তাবাদ সেই সময় ধর্মীয় বিদ্বেষে সেই সময় পরিণত হয়েছিল। তো সে যাই হোক, ইতিহাস চেতনার ইতিহাসে আমরা সেই সময় দেখেছি যে জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু চেতনা যুক্ত হয়ে পড়েছিল। তো সেই সময় হিন্দুদের সঙ্গে মুসলিমদের একটা কিন্তু বিবাদ লেগে গেছিল। স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ, এই সত্যার্থ প্রকাশের শেষ দুটো অধ্যায়ে বাইবেল কোরআনের তীব্র সমালোচনা করেছিলেন। তার কাছে কোরআন হলো অজ্ঞাত দলিল এবং মুসলিমরা হলো ধর্মান্ততার প্রতিমূর্তি। বিনায়ক দামোদর সাভারকার, বিখ্যাত ঐতিহাসিক যিনি, তিনি কি মনে করেছিলেন যে যেদিন মোহাম্মদ গজনি সিন্ধু নদ পার হয়েছিল সেই দিন হিন্দুদের সঙ্গে মুসলিমদের জীবন মরণের সংগ্রাম শুরু হয়েছিল। আর কি মুসলিম চেতনার ইতিহাস। 2, মুসলিম চেতনার ইতিহাস। মুসলিম চেতনার ইতিহাস মুসলিম চেতনার প্রক্রিয়া প্রকাশ করার উদ্দেশ্যে কোনো কোনো মুসলিম জাতীয়তাবাদী তারা ইতিহাস রচনা আগ্রহী হয়েছিল। তো এদের মধ্যে অন্যতম হচ্ছে মৌলানা শওকত আলী। তার প্রবন্ধে তিনি লিখেছিলেন যে হিন্দু মুসলিমরা হাজার বছর একসঙ্গে থাকলেও দুটো সংস্কৃতি মিলিত হয়ে এক হওয়ার কোনো সুযোগই নেই। এই কথাটা সে বলেছিল। আর কি আঞ্চলিক ইতিহাস রচিত হয়েছিল। আঞ্চলিক ইতিহাস ভারতের জাতীয়তাবাদী ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকেরা কিছু আঞ্চলিক ইতিহাস রচনা করে ফেলেছিল। যেমন কুমদ্রনাথ মল্লিক তার রচিত নদিয়া কাহিনী, বিজন গুপ্তের লেখা সিরাজউদ্দৌলা, তারপরে রাইজ অফ শিখ পাওয়ার নরেন্দ্র কৃষ্ণ সিংহের লেখা, রানাডি তার রচিত রাইজ অফ মারাঠা পাওয়ার,
তো এই সবগুলো কিন্তু বিখ্যাত আঞ্চলিক ইতিহাস রচনা। আর কি জাতীয় ইতিহাস, জাতীয় ইতিহাস। কিছু জাতীয় ইতিহাস রচিত হয়েছিল। ভারতের জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকরা উদ্যোগ নিয়েছিল, জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা, যেমন দাদাভাই নওরোজি রচিত প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তার বিখ্যাত গ্রন্থ। যোধনাথ সরকার কর্তৃক রচিত হয়েছে ফল অফ দ্য মুঘল এম্পায়ার্স। তারপরে শশীভূষণ, যিনি জাতীয়তাবাদী ঐতিহাসিক, সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক এই সবগুলাই জাতীয়তাবাদী ঐতিহাসিক রচনা। আর কি অর্থনৈতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস। বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক এদেশে কৃষি এবং অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি। ইতিহাস কি অর্থনৈতিক ইতিহাস, বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক এদেশে কৃষি অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছিলেন। যেমন অমলেশ ত্রিপাঠী, তার ট্রেন্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি। নরেন্দ্রকৃষ্ণ সিংহ রচিত, তার 3 খণ্ডে রচিত হয়েছিল ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল। ভিভি মিশ্রা রচিত দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস। সিরাজুল ইসলাম রচিত দ্য পার্মানেন্ট স্টেলমেন্ট ইন বেঙ্গল। এইসব গ্রন্থ কিন্তু রচিত হয়েছিল। আর কি সামাজিক সাংস্কৃতিক ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। কিছু সামাজিক সাংস্কৃতিক ইতিহাস রচিত হয়েছিল। ভারতীয় ঐতিহাসিকরা কিছু সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের বিষয়বস্তুকে তুলে ধরেছিলেন। যেমন শিবনাথ শাস্ত্রী রচিত রামতনু লাহিড়ী, তৎকালীন বঙ্গ সমাজ, সেই সময় আবার রানাডে রচিত রিলিজিয়ান অ্যান্ড সোশ্যাল রিফর্মস। তারপরে প্রদীপ সিংহ রচিত 19th সেঞ্চুরি বেঙ্গল। তো সে যাই হোক, এইসব বিভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে কিন্তু আমরা এই ইতিহাস চর্চার কথা জানা যায়। তো আমরা বিশ্ব ইতিহাস চর্চায় অনেক কিছু পেয়ে গেলাম। হিন্দু চেতনার ইতিহাস, মুসলিম চেতনার ইতিহাস, আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সামাজিক সাংস্কৃতিক ইতিহাস, বিভিন্ন ইতিহাসের কথা আমরা জানলাম, দেশীয় ইতিহাস চর্চা। এবার আমরা একটুকু আলোচনা করে নেব পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের কতটা গুরুত্ব আছে। পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব কিন্তু অনেক। পেশাদারি ইতিহাস, পেশাদারি ইতিহাস, পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অনেক। তো কি গুরুত্ব আছে? পেশাদারি শাখা দেখা আছে অতীতের আয়না, পেশাদারি ইতিহাস। 1 নম্বরে অতীতের আয়না। কি অতীতের আয়না? ইতিহাস হলো অতীতের আয়না। ইতিহাস অতীত কাহিনী সংকলিত থাকে। অতীত কাহিনীর সংকলন কি? অতীতের ঘটে যাওয়া কাহিনীগুলি সযত্নে সংরক্ষণ করে রাখা ইতিহাসের কাজ এটাই। বিভিন্ন সভ্যতার, বিভিন্ন জাতির উত্থান পতন, বিভিন্ন রাষ্ট্র, রাজরাজা, বাদশাহ, তো তারই কর্মকাণ্ড ইতিহাসে কিন্তু স্থান পায়। আর কি সুদূর অতীত থেকে শুরু করে বর্তমান, এই যে ধারাবাহিক একটা বিবরণ ইতিহাস, সেটাই কিন্তু ধারাবাহিকতাটাকে বজায় রাখে।
আর কি জ্ঞানের বিকাশ, জ্ঞানের বিকাশ। ইতিহাস হলো জ্ঞানের বিকাশ। মানব সমাজে দেখা যাচ্ছে বিভিন্ন শাখা থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান সঞ্চয় করে থাকি। তবে এই ইতিহাস তাহলে জ্ঞানের ভাণ্ডার। জ্ঞানের জগতে প্রায় সব দিক দিয়ে ইতিহাস আলোচনা করে থাকি। যেমন কোনো সমাজের উত্থান পতন, কোনো সাম্রাজ্যের উত্থান পতন, তার অর্থনীতি, সংস্কৃতি, তারপরে সমাজ, বিজ্ঞানের অগ্রগতি, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন জ্ঞান দিয়ে থাকে ইতিহাস। আর কি ধারাবাহিকতা। কি ধারাবাহিকতা? ইতিহাস একটা ধারা বিবরণে রয়েছে, এক যুগ থেকে আর এক যুগ, আর এক যুগ থেকে আর এক যুগ। এই যে ধারা বিবরণীটা, এটা কিন্তু ইতিহাস দিয়ে থাকে। তা আমরা জানি যে প্রাচীনকালে যেমন ভারতের মানুষ কিভাবে মেহেরগড়, সিন্ধু, বৈদিক সভ্যতার প্রতিষ্ঠাতা করেছিল, তার একটা ধারা বিবরণে থেকে আমরা ইতিহাসকে ভাগ করি। যেমন প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, এইভাবে ধারাবাহিকতা উল্লেখ হয়ে থাকে। আর কি বর্তমান যুগের ভিত্তি। বর্তমান যুগের ভিত্তি, বর্তমান যুগের ভিত্তি বহন করে ইতিহাস। ইতিহাস হলো অতীতের সাক্ষী। আমরা আগেই বলেছি, অতীতের সুদীর্ঘ পথ অতিক্রম করে মানুষের বর্তমান সময় এসে পৌঁছায়। তাই বলা যাচ্ছে কি, বর্তমানে মানবজাতির মূল শিকড় ইতিহাসের সুদূর গভীরে গাঁথা রয়েছে। তো ইতিহাস বর্তমান যুগকে রচনা করে থাকে। তার সমাজ, ধর্ম সম্পর্কে বিভিন্ন ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু চলে। আর কি স্থিতিশীলতার গুরুত্ব দেয়। স্থিতিশীলতার পেশাদারী শাখা হিসাবে ইতিহাস স্থিতিশীলতার গুরুত্বকে বজায় রাখে। যে দেশে কোনো দেশ বা জাতির সার্বিক অগ্রগতির জন্য সেখানকার সামাজিক স্থিতিশীলতার বিষয়ে যথেষ্ট গুরুত্ব বলে তারা মনে করে। যে সমাজ, দেশ বা জাতির জীবন যত বেশি স্থিতিশীল, তার তত বেশি উন্নত করতে পারবে সেই দেশ। তো এইভাবে কিন্তু স্থিতিশীলতাটাকে বজায় রাখে পেশাদারী শাখা হিসাবে ইতিহাসটা। আর কি থাকে সেখানে? রাজনৈতিক উন্নয়ন। রাজনৈতিক উন্নয়ন কি রাজনৈতিক উন্নয়ন বহন করে? ইতিহাস থেকে অতীতের বিভিন্ন দেশে শাসকের রাজনৈতিক, তার প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। যেমন আকবর, মোগল সম্রাট আকবর, তার রাজনৈতিক প্রশাসনিক পদক্ষেপগুলি সমাজ রাষ্ট্র উন্নয়নের সহায়ক হয়েছিল। তাহলে সে প্রশাসনিক, তার রাজনৈতিক দিকটাকে উন্নত করতে পেরেছিলেন বলে মোগল সম্রাট আকবর শ্রেষ্ঠ সম্রাট হিসাবে প্রতিপন্ন হয়েছিল। আর কি অর্থনৈতিক উন্নয়নের সোপান। অর্থনৈতিক উন্নয়নের সোপান। মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনীতি। তো এই অর্থনীতি ছাড়া ইতিহাস রচিত হতে পারে না। বিভিন্ন রাজরাজাদের, সম্রাটদের, সুলতানদের তার আর্থিক দিক ইতিহাসে কিন্তু স্থান পেয়েছে। আমরা জানি এক সময় ইংরেজরা বাংলায় চাষিদের নীল চাষে বাধ্য করেছিল। শুধু একটাই কারণ ছিল কি, তাদের আর্থিক দিকটাকে সুদৃঢ় করা। সেই জন্যেই তারা বাধ্য করেছিল। আর কি ধর্ম সহিষ্ণু। ধর্ম ইতিহাস পেশাদারী শাখা হিসাবে ইতিহাসকে রচনা করে। ইতিহাসের অতীতের মানুষের ধর্মীয় জীবন নিয়ে আলোচনা।
তবে ধর্মের সুফল কুফল রয়েছে। যেমন আমরা জানি মধ্যযুগের খ্রিস্ট ধর্মের পোপ এবং যাজকদের অর্থনৈতিক কার্যকলাপ, খ্রিস্টান মুসলিমদের মধ্যে 200 বছর ধরে চলা ক্রুসেডের যুদ্ধ বা ধর্মযুদ্ধ, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে 30 বছর ব্যাপী যুদ্ধ চলেছিল। তাহলে সেই যুদ্ধে কিন্তু ওই ধর্মকে কেন্দ্র করে হয়েছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে সম্রাট অশোকের ধর্ম বিজয় নীতি, সেই ধর্ম বিজয় কি সম্রাট অশোক কি করেছিল? সুলহিকুন অর্থাৎ ধর্ম সহিষ্ণুতার নীতি। এই নীতি অবলম্বন করে ধর্মকে কিন্তু রাষ্ট্রকে কিন্তু শক্তিশালী করেছিল। তাহলে ধর্ম সহিষ্ণু দেখা যাচ্ছে সুফলও আছে আবার কুফলও আছে। তাহলে দুই দিকটাকে বজায় রাখছে ধর্ম। আর কি? সাংস্কৃতিক অগ্রগতি। সংস্কৃতি ইতিহাসকে ধরে রাখে সংস্কৃত অগ্রগতি। আমরা দেখেছি বিভিন্ন রাজরাজাদের তাদের ধারাবাহিক বিবরণে তাদের সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছিল। এই পরিবর্তন অর্থাৎ সাজানোর দিক দিয়ে, যেমন স্মৃতিস্তম্ভ অনেক দেখেছি আমরা, স্থাপত্য ভাস্কর্য, বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের ইমারত তৈরি হয়েছিল। যেমন মোগল যুগে শাহজাহানের এক বিশাল সংস্কৃতি গড়ে তুলেছিল তাজমহল, সেটা কিন্তু একটা আশ্চর্য জিনিস হিসেবে প্রতিপন্ন হয়েছে আজকে। তো সেই সংস্কৃতিটা ভারতের কিন্তু সম্মান বহন করে, সংস্কৃতিকে বহন করে। আর কি? জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে সাহায্য করে ইতিহাস, আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটায়, দুর্যোগ সম্পর্কে বিভিন্ন দুর্ভিক্ষ সম্পর্কে আলোচনা করে থাকে ইতিহাস। তারপরে পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করে ইতিহাস। বিভিন্ন দিক দিয়ে কিন্তু পেশাদারি ইতিহাসের একটা গুরুত্ব রয়েছে। তাহলে আমরা দেখলাম ইতিহাস অতীতের আয়না ইতিহাস জ্ঞানের বিকাশ দিচ্ছে, ধারাবাহিকতাকে বজায় রাখছে, বর্তমান যুগের ভিত্তি রচনা করে, স্থিতিশীলতার গুরুত্ব দিচ্ছে, রাজনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে, ধর্ম কে প্রভাবিত করছে, সাংস্কৃতিক দিক দিয়ে উৎফুল্লিত হয়ে উঠছে। অর্থাৎ পেশাদারি শাখায় কিন্তু তারপরে বিভিন্ন দুর্ভিক্ষ কাহিনী কিন্তু লিপিবদ্ধ আছে পেশাদারি শাখা হিসেবে। তাহলে সেখানে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের একটা গুরুত্ব অনেক রয়েছে। তো আমরা দুটো জিনিস এখানে আলোচনা করলাম, একটা হচ্ছে দেশীয় ইতিহাস চর্চা এবং তার সঙ্গে পেশাদার ইতিহাস। তো দুটোই খুবই গুরুত্বপূর্ণ, এইটা থেকে নোট তৈরি করে রাখতে হবে পরীক্ষার জন্য। তো আমরা পরপর 4খানা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, তো এইটা নিয়ে 4খানা হচ্ছে। তো এই আমরা টোটালে 5খানা ভিডিও দেবো এই অধ্যায় থেকে। এই 5খানা ভিডিও ভালো করে পড়তে হবে এবং সেই জায়গা থেকে নোট তৈরি করে রাখতে হবে। 5টা নোট তৈরি করলে এই জায়গা থেকে কোনো না কোনো একটা অবশ্যই পাওয়া যাবে। তো আজ এই পর্যন্ত।